হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা যারা আমার ভিডিও প্রথম দেখতেছো অবশ্যই আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাশে রইবে এবং কি আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, কেননা আমি ইউটিউবেও ভিডিও আপলোড করা শুরু করেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মৌ অফিসিয়াল ওয়াইটি। তো যাই হোক, বেশি কথা না বলে চলো তোমাদেরকে বলে ফেলি যে আমি কোথায় যাচ্ছি। আমি, আমার দিদি, আমার দিদির মেয়ে এবং আমার জিজু, আমরা চারজন মিলে যাচ্ছি কলকাতায়। আর কলকাতায় কেন যাচ্ছি জানো? হ্যাপি নিউ ইয়ার মানাতে যাইনি, কলকাতায় যাচ্ছি আমরা ট্রিটমেন্ট করার জন্য। এই দেখো, আমার আম্মুটা, আমার ভাগ্নি আর আমি বসে পড়েছি এখানে। তারিখটা ছিল জানুয়ারি মাসের 2 তারিখ। আর কি বলবো, এত পরিমাণে ভিড় ছিল ট্রেনের মধ্যে যা বলার বাইরে। কেননা 2 তারিখে ছিল বর্ধমানে প্রথম ইস্তেফা, যার কারণে এতই পরিমাণে ট্রেনে ভিড় যা বলার বাইরে। কিন্তু আমরা উপরে ভালোই সিট পেয়েছিলাম, আমি আর আমার দিদি বসে পড়েছিলাম উপরে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি আমি জুম করে তোমাদেরকে কি দেখাচ্ছি। এত লোকজন ছিল যা বলার বাহিরের, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পা ফেলার মতো কোনো জায়গা ছিল না। তার মধ্যে আমরা কোনো টিকিট কাটিনি, এটা নিয়েও লোকের অনেকই প্রবলেম। আমার পাশেই বসে আমাকে অনেক কিছু কথা বলছিল যে সেলিব্রিটি মানুষ কেন এইরকম ট্রেনে যাবে, টিকিট কাটেনি কেন, এটা সেটা অনেক কথা বলছে। টিকিট কাটেনি বলতে ভুল, টিকিট কেটেছিলাম বাট রিজার্ভেশন টিকিট কাটেনি। তো যাই হোক, আমার ট্রেন সম্পর্কে অত অভিজ্ঞতা নাই, তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি কি দেখাচ্ছি। ভাই কি বলবো, লজ্জা শরম বলতে মানুষের যে আছে সেটা তো আমরা জানি, কিন্তু এদের তো লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই। পাবলিক প্লেসের মধ্যে কীভাবে কিসিং মিসিং এটা সেটা, হাতে চুমু খাও, মুখে চুমু খাও, ওকে খাওয়াই দিচ্ছে, ওকে খাওয়াই দিচ্ছে। মনে হচ্ছে না যে কি তারা ট্রেনে যাচ্ছে বা তাদের আশেপাশে কোনো লোকজন আছে। মানে ইচ্ছে মতো যা মন তাই করছে, যা বলার বাইরে। কি আর বলবো তোমাদেরকে। যাই হোক, এইসব বলে কোনো লাভ নাই। এটা হলো আমার জিজু, আমার ফার্স্ট ভিডিও ভাইরালের ওনার, এক কথাই। আর এই তো আমি শুয়ে পড়েছি, আর উপরে শুয়েছিলাম। আর এতটাই গরম যা তোমাদেরকে বলার বাহিরে, মানে প্রচণ্ড গরম, যার কারণে ফ্যানও চালু করে দিয়েছি। ভাগ্নি আমার উপর শুয়ে আছে আর আমিও শুয়েছি, আর দিদি সাইডে বসে আছে। কখনো দিদি শুয়েছে, কখনো আমি শুয়েছি। উপরের সিটটা আমরা ভালোই পেয়েছি, এটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। তারপর যাই হোক, একটা রাতের ব্যাপার কোনো মতো কাটিয়ে দিলাম আমরা। কাটানোর পর এখন ঘুম থেকে উঠে আমি যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য। ট্রেনে কেউ নেই, সবাই নেমে পড়েছিল, শুধুমাত্র আমরাই একাই ছিলাম। এখন যাচ্ছি ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে তারপর রওনা দিব হোটেলের দিকে, কেননা আমার দিদির চোখ অপারেশনের জন্য আমরা তাকে কলকাতায় নিয়ে আসছি এবং কি এখানেই ট্রিটমেন্ট করে। মালদাতেও করে, কিন্তু তারপর এখন মালদাতেই হলো না, তাই কলকাতায় পাঠিয়ে দিয়েছে। 2-3 বার আসার পর কোনো কিছুই হলো না, কেননা আমার দিদি ওরা থাকে বাংলাদেশে, এটা নিয়ে প্রবলেম। তো তোমরা দোয়া করবে সবাই যেন আমার দিদির এবার যেই কাজে বেরিয়েছে সেই কাজটা যেন পূরণ হয়ে যায়। কেননা আমার দিদির পরপর 3টা মেয়ে আমার দিদি কোনো মতেই দেখতে পায় না। আমার দিদিকে হাত ধরে নিয়ে যায়, সব কিছু করাতে হয়। কেননা আমার দিদির এসিলি রোগের কারণে চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে। একটা দিয়ে তাও কোনো মতো দেখতে পারে, আর একটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। সেটা ট্রিটমেন্ট করার জন্য আমরা যাচ্ছি এখন কলকাতায় দিদিরা এর আগেও অনেকবার এসেছিলো, কিন্তু কোনো কাজে সাকসেসতা পায়নি। তো এবারও এসেছি আমরা। আসার পর যাই হোক কী হয়, তোমরা যদি দোয়া করো অবশ্যই সাকসেস হয়ে যাব আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় নেমে ফোর্টিক্স হসপিটালে ট্রিটমেন্ট হবে, আরও কী কী যেন হসপিটালে ট্রিটমেন্ট হবে। তার আগে এখানে একটা হোটেল আমরা নিলাম, হোটেলে নিয়ে প্রথমে রুম টুম বুক করলাম। করার পর আমি আর আমার ভাগ্নি এবং আমার দিদি সবাই মিলে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কেননা তখন টাইম ছিল 5:30, 5:30টার সময় নামিয়েছিল। 6টার মধ্যে আমরা এখানে ঢুকে গিয়েছিলাম, আর ডাক্তারের টাইম ছিল 10টায়। তাই সবাই মিলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। দিদি ওরা ঘুম থেকে উঠে কখন যে ডাক্তারের কাছে চলে গিয়েছিল আমরা জানি না। আমি আর আমার ভাগ্নি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। আমরা উঠেছিলাম প্রায় 11টায়। 11টার সময় উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে শুয়ে আছি।